মহারাষ্ট্রে নতুন মহারাজের অভিষেকের অপেক্ষা রয়েছে এখন, কারণ আস্থা ভোটের আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে গতকাল। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির নির্দেশ মেনে আস্থা ভোটের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, আর শীর্ষ আদালতের এই নির্দেশের পরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। গত প্রায় 10 দিন ধরে চলা মহারাষ্ট্র সংকটের জবনিকা পড়ল বুধবার রাত 9টা নাগাদ। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় শিবসেনা। দীর্ঘ প্রায় 3.5 ঘন্টার শুনানি শেষে আস্থা ভোটের পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত। এরপরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। দুই সন্তান আদিত্য ও তেজসকে সঙ্গে নিয়ে বুধবার রাতেই রাজভবনে পদত্যাগপত্র জমা করেন উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রীত্বের পাশাপাশি বিধান পরিষদের সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন শিবসেনা প্রধান। ফেসবুকে রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা উদ্ধব ঠাকরে। আগে বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে বারবার হুঙ্কার দিলেও বুধবার দলীয় কর্মী সমর্থকদের শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন উদ্ধব। বিদ্রোহীদের যেন বাধা দেওয়া না হয় তার আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র জুড়ে কড়া নিরাপত্তা। মুম্বাইয়ের নতুন পুলিশ কমিশনার হলেন বিবেক ফাসলকর। উদ্ধবের পদত্যাগের পরই হতাশা প্রকাশ করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। একজন সংবেদনশীল ও সংস্কৃতবান মুখ্যমন্ত্রীকে হারালো মহারাষ্ট্র, মন্তব্য সঞ্জয়ের। উদ্ধবের পদত্যাগে একদিকে যখন মনমরা মাতশ্রী, তখন কার্যত উৎসবের আমেজ ধরা পড়েছে পদ্ম শিবিরে। শুক্রবারই শপথ নিতে পারেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী, এমনটাই জল্পনা। রাজা চট্টোপাধ্যায় ও অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কথা বলবো আমাদের দুই সহকর্মী, মুম্বাই থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়, আর দিল্লি থেকে রয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। দুজনের কাছে যাব, তবে অবশ্যই এখন যেহেতু পাখির চোখ মুম্বাই আগে যাচ্ছি, রাজা রয়েছেন। রাজা, জবে থেকে এই মহারাষ্ট্রের মহাসংকট শুরু হয়েছিল তখন থেকে তুমি মুম্বাইতে এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে এনেছো। আজকে শিন্ডে উদ্ভব যে লড়াই চলছিল সেটা ইতি, এখন নতুন যিনি মসনদে বসবেন তার অভিষেকের অপেক্ষা। এখন এই মুহূর্তের পালসটা ঠিক কি বলছে ঠাকরে শিবিরের, সেটা প্রথমে একটু জানতে চাই। ঠাকরে শিবিরে কাল রাত থেকেই ছবিটা যখন দেখছিলাম, যখন থেকে কোর্টের নির্দেশ পাওয়া যায় রাত 9টার সময়, বিচারপতিরা 9টার সামান্য সময় পর যখন তারা জানিয়ে দিলেন যে ফ্লোর টেস্ট হবে, এই একটা আসার সঙ্গে সঙ্গেই, নির্দেশ আসার সঙ্গে সঙ্গে মোটামুটি একটা যাকে মোরোজড একটা ভাব আমরা দেখতে শুরু করলাম। তখন পদত্যাগের অপেক্ষা, সাধারণ মানুষ তখন জেনে গিয়েছিলেন। মানে আজকাল কি জানো তো, সাংবাদিক যত তাড়াতাড়ি খবর পায়, সাধারণ মানুষও কিন্তু তার আগে বা তার প্রায় প্যারালেলি একই সঙ্গে পালস পেয়ে যায়। আমাদের এই যে তোমরা বারবার প্রশ্ন করছো যে পালস কেমন, ওই শিবসেনা অফিসের পাশ দিয়ে যারা ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছেন তারা খালি এসে আমাদের কানে কানে জিজ্ঞেস করছেন মাইকের আড়ালে, গির গিয়া সরকার, গির গিয়া সরকার, গির গিয়া। মানে বারবার তাদের যেটা যেমন হয় সাধারণ মানুষের কিউরিওসিটি যে সরকারটা গেল, থাকলো না গেল, অর্থাৎ কোথাও একটা পালস ক্লিয়ার ছিল। এবং এই যে শিব সৈনিকরা আগে থেকে রাস্তায় নেমে কয়েকটা জায়গায় হয়তো একটু অ্যাটাক ফ্যাটাক হয়েছে, কিন্তু মুম্বাইয়ে বিরাট দলে দলে শিব সৈনিক রাস্তায় নেমে তো কোনো মানে মিছিল করা বা প্রদর্শন করা যাকে বলে তা তো করেনি। ফলে কোথাও একটা বোঝা যাচ্ছিল যে কোন দিকে গতি প্রকৃতি এগোচ্ছে এবং এই সরকারটা যে টিকবে না, এই পালসটা 2 থেকে 3 দিন আগেই ক্লিয়ার হয়ে যাচ্ছিল। এবং সাধারণ মানুষ, আমি যেটা বলছিলাম, এটা যেহেতু বাণিজ্য নগরী, দেশের বাণিজ্যিক রাজধানী, ফলে এখানে সাধারণ মানুষের ব্যস্ততাও অনেক বেশি। তবে এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, অনিন্দ্য এটা আরো ভালো করে বলবে, বিজেপি একটু পরেই বৈঠকে বসবে, যেটা দিল্লি থেকে প্ল্যান করা হয়েছে, এটা অনিন্দ্য আরো একদমই অনিন্দ্যর কাছে এটা নিয়ে যাব। তবে তার আগে একবার উদ্ধব ঠাকরে তিনি কি বলেছেন সেটা একবার একটু শুনিয়ে নিন। मी गेल्या बुधवारीच आपल्याला सगळ्यांना सांगून वर्षा हे निवासस्थान, शासकीय निवासस्थान सोडलं, माझ्या मातोश्रीमध्ये आलो, आपल्या मातोश्रीमध्ये आलो. आज मी आपल्या सगळ्यांच्या समोर मुख्यमंत्री पदाचा देखील त्याग करत आहे. কাল ফেসবুকে নিজের ইস্তফার কথা ঘোষণা করেন উদ্ধব ঠাকরে। যেটা রাজা বলছিল তার সূত্র ধরে অনিন্দর কাছে যাই। অনিন্দ, আর কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতৃত্বের বৈঠকে বসার কথা, এবং যেভাবে ঘটনা পরম্পরা এগিয়েছে, দেবেন্দ্র ফডনবিস যেভাবে বিজেপি শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেছেন দিল্লিতে গিয়ে, শরদ পাওয়ারের কথাও যদি ধরি, তিনিও মাঝে দিল্লিতে একবার ঘুরে এসছেন, তারপর গিয়ে এই গতকাল জবনিকা পতন হলো এবং অবশেষে নতুন সরকার গড়ার অপেক্ষা। দিল্লির এখনো পর্যন্ত কি আপডেট তাদের তরফ থেকে? এখনো পর্যন্ত দিল্লির বিজেপি নেতৃত্ব, অফকোর্স, তারা ঠিক এরপরে তাদের ঠিক কি কি পদক্ষেপ হতে চলেছে, কি খবর?
দেখো, তাদের যে মেন ব্যান্ড দেবেন্দ্র ফডনবিস তিনি কিন্তু বম্বেতেই আছেন, মুম্বাইতেই আছেন, এবং তাই জন্য তাদের সমস্ত জিনিসটা যেটা তিনি তাকে বলা হচ্ছে এবং সেই জিনিসটা তিনি এক্সিকিউট করছেন। কিন্তু সেন্টারের তরফে তো কেউ যাবে, সেন্টারের তরফে যাচ্ছেন সিটি রবি। সিটি রবি কে? সিটি রবি গোয়া এবং মহারাষ্ট্রের প্রভারী বা ইনচার্জ বিজেপি। তিনি কালকে পর্যন্ত নর্থ ইস্টে ছিলেন, তাকে রাতোরাত বলা হয়েছে আজকে সকালেই আপনি চলে যান বম্বেতে, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সম্ভবত ল্যান্ড করে গেছেন। তিনি 11টার সময় যদি বৈঠক, তাহলে তার আগেই তাকে ল্যান্ড করতে হবে। 11টার সময় কোর গ্রুপের বৈঠক বিজেপির, এবং সেখানে ব্রড কিছু অ্যাসপেক্ট নিয়ে আলোচনা হবে। সরকার গড়া হবে, পোর্টফোলিও, কটা মন্ত্রী, এগুলো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। আমরা 48 ঘন্টা আগেই ব্রেক করেছি, কে কটা মন্ত্রিত্ব পেতে পারেন, কি পোর্টফোলিও আলোচনা হয়েছে, এগুলো নিয়ে কথা হয়ে গেছে। এরপরে হচ্ছে কবে কি হবে সেই বিষয়ে আলোচনাগুলো বিজেপির তরফে, এটা কিন্তু জোটের তরফে নয়, বিজেপির তরফে নিজের এই কোর গ্রুপের আলোচনা হবে, এবং সেখানে বিজেপির প্রতিনিধিত্ব করবেন সিটি রবি। তার সাথে সাথে আর একটা কথা বলি, যদিও বিজেপি চাইছে না এই মুহূর্তে যে শিন্ডে ক্যাম্পের যে এমএলএরা তারা কিন্তু ইমিডিয়েটলি বম্বেতে আসুন, তারা চাইছে যে এখনো কিছুটা থেকে আসুন তারা। কিন্তু শিন্ডে ক্যাম্প মনে করছে যা তাদের উদ্দেশ্য ছিল তা সফল হয়ে গেছে, তাদের আর গোয়াতে বসে থাকা উচিত নয়, সেটা ভুল বার্তা দেবে। আজকে কিছুক্ষণের মধ্যেই তারা বম্বের জন্য রওনা হবেন। তার আগে মনে করা হচ্ছে সবকিছু রেডি হয়ে হোটেল ছাড়ার আগে তার একটা বিলাসবহুল হোটেলে আছেন, সেখানে নাম হচ্ছে হোটেল, সেখানে অ্যাড্রেস করবেন, সেখানে তার শিন্ডের সমর্থকদের একটা ভাষণ দেবেন, তিনি ভাষণ দিয়ে বেরিয়ে যাবেন। মানে শিন্ডের শিবিরের অ্যাক্টিভিটি এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা নিয়েও রাজার কাছে যাবো। রাজা, যেভাবে ব্যাকগ্রাউন্ডটা দেখেছি, মহাবিদ্রোহের জয় এসে গিয়েছে, অনিন্দ যেমনটা বলছিল, গুয়াহাটি থেকে গোয়া পৌঁছে কামড় আলগা করেননি কোথাও একনাথ শিন্ডে। নয়া সরকারি কুর্সির হিসেব নিকেশ করতেও তিনি দফায় দফায় বৈঠক করছেন, এবং এখন অপেক্ষা যে শিন্ডে শিবিরের যারা রয়েছেন তারা সদল বলে কখন মুম্বাই ফেরেন এবং তোড়জোড়টা কি শুরু হয়। ওদিকেরই বা কি খবর রাজা? কোয়েল, সেটাই আসল ছবি। এখন যেটা মূল অপেক্ষা সেটা হচ্ছে যে বিধায়করা প্রায় 50 জন এতদিন ধরে ভিন রাজ্যে রয়েছেন, 3টে রাজ্য জুড়ে তারা থেকেছেন বিভিন্ন সময়ে, বেশিটাই অসমে থেকেছেন, প্রত্যেকটাই বিজেপি শাসিত রাজ্য, তারা যখন এখানে ল্যান্ড করবেন তাদের জন্য কি গ্র্যান্ড প্ল্যান অপেক্ষা করছে সেই ছবি আমরা অবশ্যই লাইভে দেখানোর চেষ্টা করব তারা যখন এখানে নামবেন। তবে ওই যে বলছিলাম যে সিআরপিএফের সিকিউরিটি, যেহেতু সিআরপিএফ জওয়ানদের ডিপ্লয় করে দেওয়া হয়েছে, এবং যার ফলে হয়তো নিরাপত্তাজনিত আর কোনো সমস্যা হওয়ার কারণ নয়, এবং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অত্যন্ত ম্যাচিউরিটি, এটা কিন্তু আমি বারবার বলছি, কারণ দেখো অবজেক্টিভ রিপোর্টিং করতে গেলে যা সত্য তাই বলতে হয়। অ্যাটলিস্ট উদ্ধব ঠাকরে ছেড়ে যাওয়ার সময় কোনো রকম, যাকে আমরা সহজ কথায় বলি একরোখা গিরি বা কোনো গোয়ার তুমি, এই ধরনের কিচ্ছু করেননি। এটা কিন্তু অনেকেই পথে ঘাটে যখন অফ দ্য রেকর্ড কথা বলছি তারা অনেকেই বলছেন যে উনি কিন্তু নম্রভাবে, যেটা সঞ্জয় রাউত ইনসিস্ট করেছেন, এমফেসিস দিয়েছেন যে উনি একজন সংস্কৃতিবান মানুষ, যাওয়ার সময় উনি কোনো রকম আর বাঘ বিতণ্ডা উনি চাননি। মৌখিক যা হচ্ছে, কিন্তু শিব সৈনিকদের রক্তপাত হোক এটাও আমি চাই না, এরকম উনি স্টেটমেন্ট দিয়েছেন। আর একটা কথা তোমাকে বলে রাখি, যেটা এবার চর্চায় আসবে, যে চর্চাটা শিব সৈনিকদের, যেটা উদ্ধব ঠাকরেকে ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে 21-22 তারিখ আপনার এতজন এমএলএ, সরকার কোথায় ফেল করলো দেখো, 21 তারিখ আপনার এতজন এমএলএ অ্যালং উইথ শিন্ডের নেতৃত্বে একটা ভিন রাজ্যে চলে গেল, টোটাল ইন্টেলিজেন্স ফেলিয়ার, কোনো খবরই আসেনি সিএমওতে। এটা কি ধরনের মানে এটা সরকার পরিচালনার একটা বড় ব্যর্থতা বলে, এই যে তুমি বলছিলে সাধারণ মানুষ কি আলোচনা করছে, এই আলোচনাটা কিন্তু শুনছি বিশেষ করে পলিটিক্যাল ক্যাম্পগুলোতে, রাজনৈতিক মহলগুলোতে তারা আলোচনা করছেন এখানে যে কি করে জানতে পারলেন না শরদ পাওয়ার ক্যাম্প, শরদ পাওয়ার হচ্ছেন এখানে তার যা ইউনিয়ন, একদম এই শরদ পাওয়ার ক্যাম্পেরও তো এখানে একটা বড় ভূমিকা। তিনি বরাবরই মহারাষ্ট্রের রাজনীতিতে একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে থাকেন। এর আগেও তুমি উল্লেখ করছিলে যে যখন পরিস্থিতি এর আগেও একটা খটোমটো জায়গায় ছিল, তার আগে দুবার ইস্তফা দিতে চেয়েছেন উদ্ধব ঠাকরে, তিনি তখন আটকে ছিলেন যে না, পরিস্থিতি বুঝে নাও, তারপরে এক্ষুনি ইস্তফা দিও না, তারপরে পরবর্তীতে প্ল্যান ছক আউট করা যাবে। সেই শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে মানে এই ইস্তফা দেওয়ার পরে তার কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। তিনি অবশ্য পরের দিকে বলছেন যে বিরোধী শিবিরে তারাই থাকবেন, সেটাই এই মুহূর্তে তাহলে হচ্ছে। এক্ষেত্রেই বা তার ভূমিকাটা কি হতে পারে পরবর্তীতে যখন তারা অপোনেন্টে বসছেন? তার ভূমিকাটা বলতে দেখো, জাতীয় রাজনীতিতে এটা এত সরলীকৃত উত্তর দেওয়া যায় না যে শরদ পাওয়ারের ভূমিকা শেষ হয়ে গেল, সেটা নয়। কিন্তু শরদ পাওয়ার ক্যাম্পও কিন্তু এই যে ইন্টেলিজেন্সের যে খবরটা পায়নি, মানে শরদ পাওয়ার তো আর আলাদা কেউ নন, তিনি তো এই সরকারেরই পার্ট।
ফলে শরদ পাওয়ারের কাছে বা উদ্ধব ঠাকরে ক্যাম্পের কাছে কেন 21-22 তারিখের আগে এই ইন্টেলিজেন্স ক্যাম্প মারফত এই খবরটা গেল না যে একটা নাম্বার অফ, দেখো 30 জনের ওপর এমএলএ, এটা এমন নয় যে 2-3 জন, 30 জনের ওপর এমএলএ দুটো ক্ষেপে তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে, সুরাট পৌঁছে যাচ্ছে, এ রাজ্যের সীমা পেরিয়ে। ইন্টেলিজেন্স ফেলিয়ার, কেউ খবর পাবে না। এখানে অনেক চিনি কল আছে শরদ পাওয়ারের, এখানে যে ফ্যাক্টরিজগুলো আছে অর্থাৎ যেগুলো ইন্ডাস্ট্রিজ আছে আউটস্কার্টে বলছি আমি মহারাষ্ট্রে, সেখানে শরদ পাওয়ারের কিন্তু প্রত্যেক জায়গায় ইউনিয়ন আছে। সেই ইউনিয়ন, এয়ারপোর্টগুলোতে শরদ পাওয়ারের ইউনিয়ন রয়েছে, অর্থাৎ যে ইউনিয়নগুলোর মাথা শরদ পাওয়ার, অত্যন্ত স্ট্রং কানেকশন, তার মারফতও কিন্তু উদ্ধব ক্যাম্প কোনো খবর পেল না, উদ্ধব শিবির। এইটা নিয়ে একটা দারুণ চর্চা হচ্ছে। এবং আরও একটা বিষয় বলে রাখি, যে যখন তারা জানতে পেরেছেন যে শিন্ডের নেতৃত্বে তারা চলে গেছেন, এতজন চলে গেছেন, তারপর থেকে কিন্তু শিন্ডের যেটা মূল মোবাইল তার সুইচ অফ। অর্থাৎ একবার সম্ভবত তার সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারের কারো একজনের কথা হয়েছিল, তারপর শিন্ডের সঙ্গে ডাইরেক্ট কিন্তু যোগাযোগ করা সম্ভব পরিবারের বা উদ্ধবের শিবিরের যোগাযোগ করা সম্ভব হয়নি। বাতাসে অনেক উড়ো খবর ভেসে বেড়াচ্ছে যে অনেকে ফোন করেছেন, অনেকে কথা বলেছেন, না, তার মোবাইলে পাওয়া যাচ্ছিল না। একদমই। এখন এবং তার আউটকামটা তো আমরা এই মুহূর্তে বুঝতেই পারলাম, তুমি যেমনটা বললে। আরেকটা বিষয় অত্যন্ত ইন্টারেস্টিং, আমি তোমার পার্টি জানতে চাই, যেহেতু তুমি একদম ওইখানেই রয়েছো, মুম্বাই, সেই এপি সেন্টার বলতে যেটা বোঝায় সেখানেই রয়েছো, রাজ ঠাকরের এরপরে ঠিক কি আপডেট? কারণ আমরা এর আগে দেখেছি শিন্ডে শিবির তারা দুপক্ষই, তারা বালাসাহেব ঠাকরের দলকে সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উদ্ধব ঠাকরে শিন্ডে শিবির দুপক্ষই শিবসেনা আমার বলে দাবি করছেন। এবারে তো কি হতে চলেছে স্পষ্ট হচ্ছে, রাজ ঠাকরের এরপরের ভূমিকাটা কি হবে, বা দুপক্ষ আবার পরবর্তীতে তাদের এক্ষেত্রে আর কোনো নতুন ইকুয়েশন বেরিয়ে আসতে পারে কিনা, তার কোনো ইঙ্গিত বুঝতে পারছো? দেখো, রাজ ঠাকরের শেষ প্রাসঙ্গিকতা, রাজ ঠাকরে এবং তার গ্রুপের, তার দলের এমএনএস, সেটা দেখা গেছিল মে মাসে বা তারও আগে, যখন তিনি বলেছিলেন যে যদি মসজিদে আজান দেওয়া হয়, এরকম একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন যে মসজিদে মাইক হাঁকিয়ে যদি আজান দেওয়া হয় তাহলে হনুমান চালিসা আরো ডবল জোরে পড়তে হবে, এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল। তখন কিন্তু মহারাষ্ট্র সরকারের ওপর এনসিপি এবং কংগ্রেস চাপ সৃষ্টি করেছিল, রাজের যারা লোকজন তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল, তাদের অ্যারেস্ট করা হয়েছিল এবং রাজের বিরুদ্ধেও সম্ভবত এফআইআর করা হয়েছিল। এই হচ্ছে তার শেষ পলিটিক্যাল রোল প্লে করা। তারপরে কিন্তু রাজ ঠাকরে নিজেও অসুস্থ হয়ে পড়েছিলেন, তার মেরুদণ্ডে একটা কঠিন অপারেশন হয়েছিল, তারপর তিনি এখন রেস্টে রয়েছেন। তার একজন বিধায়ক যদি ফ্লোর টেস্ট হতো তাহলে তিনি বলেই দিয়েছিলেন যে সেই ভোটটা, অর্থাৎ এমএনএস মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ভোটটা চলে আসতো শিন্ডে ক্যাম্পে। কিন্তু রাজ কি তার অস্তিত্ব বিকিয়ে দেবেন? অর্থাৎ প্রশ্ন হচ্ছে, শিন্ডে এখন এখানে নায়ক, শিন্ডে কিন্তু ওই ক্যাম্পে হচ্ছেন, তিনি বিদ্রোহী ক্যাম্পে তিনি নায়ক। শিন্ডের জন্যই সরকার পতন সম্ভব হলো, আগাড়ি সরকার পড়ে গেল, বিজেপি এবং শিন্ডের জোট সরকার তৈরি হতে যাচ্ছে। এমন অবস্থায় শিন্ডে রাজকে অতিরিক্ত প্রাপ্যের বেশি গুরুত্ব দেবেন বলে ব্যক্তিগত স্তরে অন্তত আমার মনে হয় না। রাজ যদি এদের সঙ্গে থাকতে চান থাকবেন, তার এন্টিটি আলাদা, তার অস্তিত্ব আলাদা, এদের অস্তিত্ব আলাদা। কিন্তু ঠাকরের টাইটেল সারনেমটা আছে, সেটা হয়তো এরা কাজে লাগাতে চাইবেন, কিন্তু কখনোই রাজের হাতে বেশি ক্ষমতা এরা তুলে দিতে চাইবেন না, এবং রাজও হয়তো তার সক্রিয়তা সেটা বিকিয়ে দিতে চাইবে না, যেহেতু তার একটা আলাদা দল আছে। এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, যেটা অনিন্দর কাছে জেনে নেওয়া এখন বা পরে যদি সময় হয় লাইভে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 12 তারিখের শুনানিটাই তাহলে কি হবে, 12 তারিখের শুনানিটাই তাহলে কি হবে। সরকার অনিন্দ তো রয়েছে, অনিন্দ যেটা রাজা জিজ্ঞেস করছে সেটাই তোমার কাছে আমিও জিজ্ঞেস করেছি, তাহলে পরবর্তীতে কি হবে 12 তারিখের শুনানিটা, তাহলে কি হবে? দেখো, 12 তারিখের নয়, 11 তারিখের 11ই জুলাই এই শুনানিটা আছে সুপ্রিম কোর্টে, এবং 11ই জুলাই যখন শুনানি হবে তখন সুপ্রিম কোর্টকে সেই কনস্টিটিউশনাল প্রশ্নে, যেটা আজকে রাজা তুলছে বা তুমি তুলছো বা আমি তুলছি, সেই প্রশ্নটা তাদেরও জবাব দিতে হবে। কালকে যখন দুজন বিচারপতি ভ্যাকেশন বেঞ্চে দিয়েছিলেন, তারা এই জিনিসটা বুঝেই দিয়েছিলেন যে একটা একটা কনস্টিটিউশনাল প্রশ্ন উঠবে, যে তারা কি করে ভোট দিতে পারেন, যদি দিতে পারেন, আর তাহলে আজকে যদি দিতে পারেন, তাহলে কালকে যদি ডিসকোয়ালিফাই হয়, তাহলে সেই 16 জনের ভোটটার কি যৌক্তিকতা থাকবে। যাই হোক না কেন, সরকার নেই, সরকার মুখ্যমন্ত্রী চলে গেছেন, তার ক্যাবিনেট, তার মুখ্যমন্ত্রী রিজাইন করা তার ক্যাবিনেট রিজাইন করা, সেটা একটা ইতিহাস। কিন্তু এখন এই মুহূর্তে তাদের সুপ্রিম কোর্টকে 11ই জুলাই যখন তারা দেখা করবেন, তাদেরকে ডিসাইড করতে হবে যে এখন আর এই কেসটার কোনো যৌক্তিকতা আছে কিনা, রেলিভেন্স আছে কিনা। যেহেতু সরকারই রইল না, তাহলে তাদের ডিসকোয়ালিফিকেশন থাকা বা না থাকা কি, কিন্তু যেহেতু সরকার থাকুক আর না থাকুক,
তাদের সদস্যপদ ইম্পর্টেন্ট, তাহলে সেটা হতেও পারে যে সেটাকে আগে নিয়ে যাবেন, কিন্তু আগে নিয়ে গেলে যদি সত্যিকারেরই সেটা ডিসকোয়ালিফাই হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের যে কালকের রায় তার উপরও কিন্তু কিছুটা হলেও প্রশ্নচিহ্ন তুলবে বিরোধীরা। একদমই নজর থাকবে পরবর্তীতে কোন দিকে কি হয়। যাবতীয় আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে বিজেপির বৈঠকও রয়েছে বেলা 11টায়, সেই বৈঠকেরই বা আপডেট কি আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত রাজা, অনিন্দ, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ।